নমস্কার। আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব বাংলা সিনেমার জগতে। দেখব কিভাবে সিনেমা আর অন্যান্য শিল্প, যেমন ধরুন সাহিত্য বা লোকসঙ্গীত, একে অপরের সাথে জুড়ে আছে। হ্যাঁ, আর বিশেষভাবে আমরা ফোকাস করব কবি গানের উপর, মানে এই লোকসঙ্গীতের ধারাটি সিনেমায় কিভাবে এসেছে সেই বিষয়টা। ঠিক, আমাদের হাতে কিছু গবেষণা আর প্রবন্ধ আছে এই নিয়ে, সেগুলো ঘেটেই আজকের আলোচনা। আমাদের লক্ষ্যটা হলো এটা বোঝা যে সিনেমা কিভাবে সাহিত্যের গল্প নেয়, আবার কবি গানের মতো একটা জীবন্ত ঐতিহ্যকে পর্দায় ধরে। আর এই ধরতে গিয়ে আসল জিনিসটা কতটা থাকে বা কতটা বদলায় সেটাই দেখার। একদম। আর সিনেমা দেখার অভিজ্ঞতা আমাদের বই পড়া বা গান শোনার অভিজ্ঞতাকে কিভাবে পাল্টে দেয় সেটাও ভাবার মতো। আচ্ছা, গোড়া থেকেই যদি ভাবি, সিনেমা তো হঠাৎ করে আকাশ থেকে পড়েনি। না না, একেবারেই না। এর পিছনে ফটোগ্রাফি, চিত্রকলা, থিয়েটার, গান, সাহিত্য সবকিছুরই তো একটা প্রভাব আছে। অবশ্যই, ইনকি বায়োস্কোপের আইডিয়াটাও তো সেই মেলার জগৎ, ঘুরে ঘুরে দেখানো, এসবের সঙ্গে জড়িত ছিল। সিনেমা তো একটা বহুস্তরীয় শিল্প মাধ্যম আসলে। ঠিক, আর এই আদান প্রদানটা তো বিশ্বজুড়েই হয়েছে। বাংলা সিনেমার ক্ষেত্রেও দেখুন, শুরুর দিকে থিয়েটার থেকে কত শিল্পী এলেন। আর প্রথম থেকেই তো সাহিত্যকে ভিত্তি করে ছবি করার একটা ঝোঁক ছিল, খুব জোরালো। হ্যাঁ, সেটা খুবই সত্যি। আচ্ছা, কবিগান ব্যাপারটা ঠিক কি? মানে যারা হয়তো অতটা পরিচিত নন, তাদের জন্য যদি একটু বলেন। কবিগান হল সহজ কথায় দুজন কবিয়াল বা দুটো দলের মধ্যে গানের লড়াই, মুখে মুখে পদ তৈরি করা, যাকে বলে তাৎক্ষণিকতা। আর বেশ একটা বুদ্ধির খেলাও থাকে নিশ্চয়ই। একদম, প্রত্যুৎপন্ন মতিত্ব আর তার সাথে সামাজিক নানা বিষয় নিয়ে একটু খোঁচা দেওয়া, ব্যঙ্গ করা, এগুলোই কবিগানের বৈশিষ্ট্য। ১৯ শতকের কলকাতায় তো এর খুব নামডাক ছিল শুনেছি। হ্যাঁ, খুব। তখন এটাকে অনেকটা রাস্তার গান বলা হতো, যদিও বাবুদের বৈঠকি আসরেও এর কদর ছিল। কিন্তু পরে এর সেই জোরটা একটু কমে এলো, তাই না? হ্যাঁ, কিছুটা তো বটেই। একটা কারণ হলো ছাপাখানার বিস্তার, আর নাগরিক রুচিরও একটা পরিবর্তন আসছিল। মানে কিছু অংশ হয়তো একটু অমার্জিত মনে করা হতো। হ্যাঁ, বিশেষ করে খেউর অংশটা, যেটা ছিল ব্যঙ্গাত্মক, কখনো সখনো একটু যাকে বলে অশ্লীল, সেটা নিয়ে সমালোচনা ছিল। ঔপনিবেশিক সময়ের নৈতিকতার ধারণা, শহুরে রুচি। এগুলো সব মিলিয়ে এটাকে একটু কোণঠাসা করে দিল। হ্যাঁ, খানিকটা প্রান্তিক হয়ে পড়ল মূলধারা থেকে। আচ্ছা, আবার যদি সাহিত্যের কথায় ফিরি, বাংলা সিনেমায় তো বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ এদের লেখা থেকে কত ছবি হয়েছে। প্রচুর। নিউ থিয়েটার্সের মতো সংস্থাগুলো তো এক্ষেত্রে একটা পথই দেখিয়েছিল বলা যায়। তার একটা রুচি তৈরি করেছিল। ঠিক, শুধু গল্প নেওয়া নয়, কিভাবে সেটাকে পেশ করতে হবে, তার একটা পরিশীলিত মান, সেটাও তারা তৈরি করেছিল। আর এই সাহিত্য নির্ভরতা সিনেমাকে একটা কাঠামোও দিয়েছে। এবার তাহলে দেখি এই কবিগানকে সিনেমা পর্দায় আনলো কিভাবে। মানে আসরের সেই মেজাজটা কি সিনেমায় পাওয়া যায়? এখানেই আসল মজাটা। সিনেমা যখন কোনো লোকশিল্পকে দেখায়, সে প্রায়শই তার একটা সরলীকৃত রূপ তৈরি করে নেয়। শহুরি দর্শকের জন্য মানানসই করে। হ্যাঁ, অনেকটা তাই। একটা চেনা ছাঁচ, যাকে আমরা প্রোটোটাইপ বলতে পারি। আসরের ওই তাৎক্ষণিক উত্তেজনা, মানুষের ভিড়, শিল্পীর সঙ্গে সরাসরি সংযোগ। ওই লাইভনেসটা তো পর্দায় আনা মুশকিল। খুবই মুশকিল। সিনেমা তখন নিজের ভাষায় কথা বলে। কিভাবে? ক্যামেরা দিয়ে, হ্যাঁ, ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে দর্শকের চোখকে নিয়ন্ত্রণ করে, ক্লোজ আপে মুখের ভঙ্গি দেখায়, সম্পাদনা দিয়ে একটা গতি তৈরি করে। আর সাউন্ড? অবশ্যই, ছবির ভেতরের গান বাজনা, কথা, মানে ডাইজেটিক সাউন্ড, আবার আবহ সঙ্গীত বা নন ডাইজেটিক সাউন্ড, সব মিলে একটা অন্য জগৎ তৈরি হয়। সেটা কিন্তু আসরের অভিজ্ঞতা নয়। তারাশঙ্করের উপন্যাস নিয়ে দেবকী বসুর কবি ১৯৪৯ ছবিটার কথা যদি ধরি, সেখানে তো কবিগান একটা বড় অংশ জুড়ে আছে। কবি খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। দেবকী বসু কিন্তু কবিগানের মতো একটা তথাকথিত অমার্জিত বিষয় নিলেন, অথচ তার উপস্থাপনায় একটা দারুণ পরিমার্জনা, একটা কাব্যিক ছোঁয়া দিলেন। নিতাই চরিত্রটিকে তো প্রায় ক্লাসিক্যাল কবিদের সঙ্গে এক আসনে বসানো হয়েছে। ঠিক তাই, একজন সাধারণ লোক কবি, কিন্তু তাকে দেখানো হচ্ছে চণ্ডীদাস, বিদ্যাপতির মতো বৈষ্ণব কবিদের ধারায়। এটা কিন্তু লোকশিল্পের মূল জায়গা থেকে একটু সরে আসা আর কি। মানে শহুরি দর্শকের রুচির সঙ্গে মেলানো। বলতে পারেন, কবিগানের কিছু উপাদান যেমন ধোঁয়া বা লড়াইয়ের আভাস ব্যবহার করা হয়েছে, কিন্তু পরিবেশনাটা অনেক বেশি মার্জিত, সুরেলা। আর অ্যান্টনি ফিরিঙ্গি ১৯৬৭, উত্তম কুমার, সে ছবি তো সাংঘাতিক জনপ্রিয় হয়েছিল। ওহ, সে তো ইতিহাস।
অ্যান্টনি ফিরিঙ্গির ব্যাপারটা আবার অন্যরকম। এটা তো এক পর্তুগিজ বংশোদ্ভূত কবিয়াল হ্যান্সম্যান অ্যান্টনির জীবনী, যদিও অনেকটাই কাল্পনিক। এর এত জনপ্রিয়তার কারণ কি ছিল? শুধু উত্তম কুমার? না না, অনেকগুলো কারণ। উত্তম কুমারের স্টারডাম তো ছিলই, তার সঙ্গে ছবির গানগুলো, সেগুলো তো আজও লোকের মুখে মুখে। হ্যাঁ, গানগুলো অসাধারণ ছিল। আর গল্পটাও খুব আকর্ষণীয়। একজন বাইরের লোক এসে বাঙালি সংস্কৃতিতে মিশে যাচ্ছে, কবিয়াল হয়ে উঠছে, এই আবেগটা খুব কাজ করেছিল। এখানে কবিগানকে কিভাবে দেখানো হলো? যেন আসল কবিগান হয়ে গেল অনেকের কাছে। ৭০-এর দশকে তরুণ মজুমদারের কিছু ছবিতেও তো কবিগানের ব্যবহার দেখি, নিমন্ত্রণ বা ফুলেশ্বরীতে। হ্যাঁ, ওই সময়ের কিছু ছবিতে, যেমন আপনি বললেন, কবিগান হয়তো গল্পের একেবারে কেন্দ্রে নেই, কিন্তু গ্রামের পরিবেশ বা একটা হারানো দিনের জন্য মন কেমন করা ভাব, মানে নস্টালজিয়া, তৈরি করতে ব্যবহার করা হয়েছে। সেখানে কি আসর দেখানো হয়েছে? সরাসরি আসর বা লড়াই হয়তো নেই, কিন্তু এমন দৃশ্য আছে যা কবিগানের মূল আইডিয়াটা, মানে মুখে মুখে কবিতা বা গান তৈরি, সেটার স্মৃতি উস্কে দেয়। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, সিনেমা যখন সাহিত্য বা লোকশিল্প থেকে কিছু নেয়, সে সেটাকে নিজের মতো করে একটু গড়ে পিটে নেয়। একদম। কখনো হয়তো বিশ্বস্ত থাকার চেষ্টা করে, আবার কখনো নিজের ছাঁচে ঢেলে নতুন করে বানায়। বাংলা সিনেমায় কবিগানের এই যে পথ চলা, এটা তাহলে দেখাচ্ছে যে একটা লোকধারা কিভাবে নতুন মাধ্যমে এসে নতুন রূপ পায়। হ্যাঁ, এবং বৃহত্তর দর্শকের কাছে, বিশেষ করে শহুরি দর্শকের কাছে পৌঁছায়। কিন্তু এই প্রক্রিয়ায় তার আসল বৈশিষ্ট্য, তার পরিবেশনার ধরন, সেগুলো কতটা অটুট থাকে আর কতটা পাল্টে যায়। সেটা একটা প্রশ্ন থেকেই যায়। ঠিক। একদিকে সিনেমা এই শিল্পগুলোকে বাঁচিয়ে রাখে, পরিচিতি দেয়, আবার অন্য দিক থেকে দেখলে তার কিছু মৌলিক জিনিস হয়তো হারিয়েও যায় বা পরিবর্তিত হয়ে যায়। এই আলোচনাটা শেষ করার আগে একটা কথা ভাবছিলাম। বলুন। সিনেমার পর এখন তো এসে গেছে ডিজিটাল মিডিয়া, ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া। এগুলো কি এই লোকশিল্পের উপস্থাপনা আর ধারণাগুলোকে আবার নতুন করে পাল্টাচ্ছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সিনেমা একভাবে কাজটা করেছিল, এখনকার মাধ্যমগুলো কি সেভাবেই করছে, নাকি আরও জটিল কোনো উপায়ে? এটা কিন্তু আমাদের সবারই ভেবে দেখার বিষয়।